বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চরফ্যাশন কারামাতিয়া কামিল অনার্স মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলিম প্রথম বর্ষের বাংলা দ্বিতীয় পত্রের বাংলা শব্দ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় প্রায় ১.৫ লক্ষ শব্দ আছে। এই শব্দগুলোকে ৩ ভাবে ভাগ করা যায়: উৎস অনুসারে, গঠন অনুসারে, আবার অর্থ অনুসারে। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দগুলো ৫ প্রকার। ১ নম্বরে তৎসম বা সংস্কৃত শব্দ, ২ নম্বরে অর্ধ তৎসম শব্দ, ৩ নম্বরে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, ৪ নম্বরে দেশি, ৫ নম্বরে বিদেশি শব্দ। গঠন অনুসারে বাংলা শব্দগুলো আবার ২ প্রকার: মৌলিক শব্দ, সাধিত শব্দ। সাধিত শব্দ নানাভাবে গঠিত হয়, যেমন সন্ধির মাধ্যমে, সমাসের মাধ্যমে, উপসর্গের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে, আরও নানানভাবে। যত রকম শব্দ আমরা গঠন করি সব সাধিত শব্দ। অর্থ অনুসারে বাংলা শব্দ ৩ প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আর যোগরূঢ় শব্দ। পরীক্ষায় কখনো প্রশ্নটা আসলে এভাবে আসে না, শব্দ কত প্রকার। প্রশ্ন আসবে হয়তো এরকম: উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দ কত প্রকার, কি কি, বিস্তারিত আলোচনা করো। অথবা আসবে গঠন অনুসারে বাংলা ভাষার শব্দগুলো কি কি, বিস্তারিত আলোচনা করো। অথবা আরও স্পেসিফিকভাবেও আসতে পারে, যেমন বাংলা ভাষায় কি কি উপায়ে নতুন শব্দ গঠিত হয়, বিস্তারিত আলোচনা করো। তখন সেটা হবে শুধু সাধিত শব্দ নিয়ে। আর অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ ৩ প্রকার, মানে শব্দটা কীরকম অর্থ প্রকাশ করে সেই হিসাবে ৩ প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, ৩ নম্বরে যোগরূঢ় শব্দ। আমরা প্রথমে উৎস বা উৎপত্তি অনুসারে আলোচনা করি, তারপর বাকি ২টা আলোচনা করব। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দ ৫ প্রকার। বাংলা ভাষায় যে শব্দগুলো আছে প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি, এই শব্দগুলোর মূল উৎস কোথায়, কোথা থেকে আসলো। যেমন আলোর উৎস সূর্য, মানে আলোটা সূর্য থেকে আসলো। এভাবে বাংলা ভাষার এত শব্দ কোথা থেকে আসলো, যে এই আসার দিক থেকে, উৎপত্তির দিক থেকে শব্দগুলো ৫ প্রকার। যে ভাষার শব্দ ভাণ্ডার যত বেশি, সেই ভাষা তত সম্পদশালী। ভাষার সম্পদই হলো ভাষার শব্দ ভাণ্ডার। যে ভাষার শব্দ ভাণ্ডার যত কম, সেই ভাষা তত নির্জীব। পৃথিবীতে প্রায় ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা চতুর্থ। বাংলা পৃথিবীর অন্যতম বৃহৎ একটি জনগোষ্ঠীর ভাষা। যাই হোক, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দ ৫ প্রকার। প্রথমে হইল তৎসম বা সংস্কৃত শব্দ। এই যে তৎ আর সম শব্দ দুটোর আলাদা অর্থ আছে। তৎ মানে হলো তার বা তাহার, সম মানে সমান। অতএব তৎসম শব্দের অর্থ হইল তার সমান। তার মানে কার? সংস্কৃত শব্দ। একদম সংস্কৃত ভাষায় এই শব্দগুলো যেভাবে আছে, বাংলা ভাষার ঠিক হুবহু একইভাবে আছে, কোনো রকম পরিবর্তন ছাড়া। এই শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ। এখানে আমরা একটু বিষয় জেনে রাখি, এই যে ৫ প্রকার শব্দ, উৎস অনুসারে ৫ প্রকার, এই ৫ প্রকারের শব্দের মধ্যে এই প্রথম ৩ প্রকার শব্দই আসছে সংস্কৃত ভাষা থেকে। ৩ প্রকার শব্দ সংস্কৃত ভাষা থেকে আসার ক্ষেত্রে কিছু কিছু শব্দ একদম হুবহু আসছে, যেমন সংস্কৃত ভাষায় চন্দ্র,
বাংলায় চন্দ্র, সংস্কৃত ভাষায় হস্ত, বাংলায় হস্ত, সংস্কৃত ভাষায় মস্তক, বাংলায় মস্তক, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধর্ম, ভবন, এইরকম বাংলা ভাষার অসংখ্য সংস্কৃত শব্দ আছে। 1.5 লক্ষ শব্দের মধ্যে প্রায় 50,000 শব্দই তৎসম বা সংস্কৃত। তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রকম পরিবর্তন ছাড়া হুবহু বাংলা ভাষায় এসেছে, এই শব্দগুলিকে বলা হয় তৎসম বা সংস্কৃত শব্দ। এবার আসি আমরা অর্ধ তৎসম শব্দ। নামটা শুনেই আমরা বুঝতে পারি অর্ধ মানে অর্ধেক, তৎসম মানে তার সমান, মানে অর্ধেকটা তার সমান। যে সকল, এটা আমরা এভাবে সংজ্ঞাটা বলতে পারি, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা পরিবর্তন হয়ে বা সামান্য পরিবর্তন হয়ে বা আংশিক পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলিকে বলা হয় অর্ধ তৎসম, মানে অর্ধেক তার সমান। এগুলি কিছুটা পরিবর্তন হওয়ার কারণেই এটাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ যেমন গৃহিণী থেকে একটু পরিবর্তন হয়ে গিন্নি, জ্যোৎস্না শব্দটার একটু আংশিক পরিবর্তন হয়ে খণ্ডকতা বাদ দিয়ে হয় জ্যোৎস্না, তারপর প্রণাম থেকে কিছুটা পরিবর্তন হয় পেন নাম। এইরকম ভাবে আরো অনেক শব্দ আছে, যেমন বৈষ্ণব থেকে বৈষ্ণব থেকে বৈষ্ণব, এই শব্দগুলিকে আমরা বলি অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম মানে অর্ধেক তার সমান, অর্ধেক সংস্কৃতের সমান। বলছিলাম 3 প্রকার শব্দই আসছে সংস্কৃত থেকে, তাহলে তৎসম শব্দটা সংস্কৃত ভাষা থেকে কোন রকম পরিবর্তন ছাড়া হুবহু আসছে, আর অর্ধ তৎসমটা আংশিক বা সামান্য কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় আসছে, আর তদ্ভব শব্দগুলো পুরোপুরি পরিবর্তন হয়ে বাংলা ভাষায় আসছে। প্রথমটা একটুও পরিবর্তন হয় নাই, তৎসম। দ্বিতীয়টা কিছুটা পরিবর্তন হয়েছে, এই জন্য অর্ধ তৎসম। আর তৃতীয়টা অনেক পরিবর্তন হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় তদ্ভব, মানে তার থেকে উদ্ভব। শুধু সংস্কৃত থেকে উদ্ভব, কিন্তু সংস্কৃতের মতো আর এখন নাই। যেমন হস্ত থেকে প্রাকৃত হয়েছিল হন্থ, তারপর বাংলায় হয়েছে হাত। সুতরাং বাংলাটা হাত, এটাকে তদ্ভব বলবো, আর হস্তটাকে আমরা তৎসম বলবো। এই জন্য যেসব শব্দ সংস্কৃত থেকে পুরোপুরি পরিবর্তন হয়ে বা ব্যাপক পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলিকে আমরা বলবো তদ্ভব শব্দ। আর এই ব্যাপক পরিবর্তন হওয়ার কারণে, এর সাথে সংস্কৃতের তেমন মিল না থাকার কারণে এই শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। এগুলি এত পরিবর্তন হয়েছে যে এগুলিকে আমরা খাঁটি বাংলা শব্দই বলতে পারি। তাহলে আমরা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, এই 3 প্রকার শব্দ আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আসে দেশি শব্দ। দেশি শব্দ আমরা নামটা শুনে বুঝতে পারি, দেশি মানে আমাদের নিজস্ব শব্দ। এই আমাদের এই বাংলাদেশের জন্ম আজ থেকে প্রায় 2.5 লক্ষ বছর আগে। এদেশে থাকতো নানান রকম অনার্য জাতি, আর এই চন্ডাল, শবর, কুলিন্দ, ডোম, এরকম নানান ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল। মূলত এদেরকে অনার্য বলা হয়, আর্যরাই এদেরকে অনার্য নাম দিয়েছে। এই অনার্যরাই হলো বাঙালি জাতির মূল মেরুদণ্ড, মূল বাঙালি কিন্তু তারা। এই অনার্যদের ভাষা থেকে যে সকল শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, সেগুলিকে আমরা বলি দেশি শব্দ। যেমন কুলা, মই, ঢেকি, এগুলো আমাদের বাংলা ভাষার দেশি শব্দ। এরপরে আসে বিদেশি শব্দ। বিদেশি মানেই বুঝি অন্য দেশের ভাষা, অন্য দেশের যে কোনো দেশের হতে পারে। পৃথিবীতে একটু আগেই বলছিলাম 3500-এর কাছাকাছি ভাষা আছে, এর যে কোনো ভাষার শব্দ যদি বাংলায় ব্যবহার হয় সেটা বিদেশি শব্দ। যেমন ইংরেজি অনেক শব্দ আমরা ব্যবহার করি, স্কুল, ইউনিভার্সিটি, ফ্যান, লাইট, ফ্রিজ, মোবাইল, রেডিও, এগুলো সব বিদেশি শব্দ। শার্ট, প্যান্ট, সব বিদেশি শব্দ। এমনিভাবে
আরবি ভাষার শব্দ আছে, আল্লাহ বলতে পারি, সাউন্ড বলতে পারি। ফার্সি ভাষার শব্দ আছে, নামাজ বলি, রোজা বলি। এরকমভাবে বিদেশি অন্যান্য ভাষার যত শব্দ আছে সব বিদেশি শব্দ। তাহলে যদি আমরা পরীক্ষা এভাবে আসে, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, বিস্তারিত লিখো। আমরা ছোট্ট করে একটু ভূমিকা লিখতে পারি। বাংলা ভাষায় প্রায় 1.5 লক্ষ শব্দ আছে। এই শব্দগুলোকে 3 ভাবে ভাগ করা যায়: উৎপত্তি বা উৎস অনুসারে, গঠন অনুসারে, অর্থ অনুসারে। উৎপত্তি বা উৎস অনুসারে শব্দ 5 প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব 3 প্রকার শব্দই সংস্কৃত ভাষা থেকে এসেছে। আর এদেশের প্রাচীন অধিবাসীদের ভাষা থেকে যে সকল শব্দ আসছে সেগুলো দেশি, আর বিদেশি অন্যান্য ভাষা থেকে যে সকল শব্দ আসছে সেগুলো বিদেশি। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি গঠন অনুসারে বাংলা শব্দ কত প্রকার। গঠন অনুসারে বাংলা শব্দ 2 প্রকার: মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক মানে একদম মূল, একদম মূল অংশটুকু, যে অংশটুকুকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। যেমন কর একটা মৌলিক শব্দ। কর থেকে আমরা বানাইতে পারি করা, করিব, করিলেন, করিলাম, করিতেছিলাম, করিতেছিলেন। যা বানাই সব সাধিত, কিন্তু কর মৌলিক শব্দ, করা সাধিত। করা শব্দকে ভাঙানো যায় কর যোগ আ, এই জন্য এটা সাধিত করা। কিন্তু কর শব্দকে তো আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। যেমন ঢাকা, ঢাকা শব্দকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। কিন্তু যদি বলি ঢাকাইয়া, ঢাকা যোগ ইয়া, তাহলে কি হয়? ঢাকাইয়া। তাহলে ঢাকাইয়া কি সাধিত শব্দ, আর ঢাকাটা মৌলিক শব্দ। তাহলে আমরা দেখলাম মৌলিক শব্দ কিন্তু 2 প্রকার: ক্রিয়াপদের মূল অথবা নামপদের মূল। ক্রিয়াপদের মূলকে বলা হয় ধাতু, আর নামপদের মূলকে বলা হয় প্রাতিপদিক। আমরা একটু এখানে ছোট করে লিখি। ক্রিয়াপদের মূলকে বলা হয় ধাতু, ধাতুর আরেক নাম ক্রিয়া প্রকৃতি, আর সেটাও লিখি ক্রিয়া প্রকৃতি। আর নামপদের মূলকে বলা হয় প্রাতিপদিক, প্রাতিপদিক। সেটার একটা নাম নাম প্রকৃতি, নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি হলো ক্রিয়াপদের মূল, যে পদ দ্বারা কোনো কাজ বোঝায়, ক্রিয়া বোঝায়, ভাব, তার মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। যেমন ধরিব, ধরলাম, ধরিলেন, সবকিছুর মূল হলো ধর। ধর একটি ক্রিয়াপদ, ক্রিয়াপদের মূলকে বলা হয় ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এটাও মৌলিক শব্দ। আবার যেমন ঢাকাইয়া, গোলাপি, গোলাপ যোগ দীর্ঘই, গোলাপি, গোলাপি সাধিত শব্দ, কিন্তু এটা নামপদ থেকে আসছে, এই জন্য এর মূল শব্দ গোলাপ, মূল শব্দ ঢাকা, এইটা মৌলিক শব্দ। আর এটাকে যেহেতু নামপদ থেকে আসছে, এটাকে বলবো প্রাতিপদিক বা নাম প্রকৃতি। নাম প্রকৃতির আরেক নাম প্রাতিপদিক, ক্রিয়া প্রকৃতির আরেক নাম ধাতু। তাহলে আমরা বুঝলাম মৌলিক শব্দ 2 প্রকার। এবার আসি সাধিত শব্দ। সাধিত শব্দ মৌলিক শব্দ ছাড়া বাকি সব সাধিত শব্দ। যেমন ক্রিয়াপদ ছাড়া বাকি সব নামপদ, ক্রিয়াপদ ছাড়া বাকি সব নামপদ। এই তেমনিভাবে মৌলিক শব্দ ছাড়া বাকি সবই সাধিত শব্দ। মানে আমরা এভাবে বলতে পারি, মৌলিক শব্দ যেভাবে বললাম, যে সকল শব্দকে আর ক্ষুদ্র অংশে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেগুলিকে বলা হয় মৌলিক শব্দ। ঠিক তেমনিভাবে বলতে পারি, যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেগুলো সাধিত শব্দ, যেগুলো যায় না সেগুলো মৌলিক, আর যেগুলো যায় সেগুলো সাধিত শব্দ। যেমন সন্ধির মাধ্যমে যত শব্দ আছে সব সাধিত শব্দ, সমাসের মাধ্যমে আমরা যত শব্দ পাইছি সব সাধিত শব্দ, উপসর্গের মাধ্যমে যত শব্দ গঠিত হয় সব সাধিত শব্দ, প্রত্যয়ের মাধ্যমে যত শব্দ গঠিত হয় সব সাধিত শব্দ।
তাহলে আমরা গঠন অনুসারে বাংলা শব্দ দুই প্রকার, মৌলিক আর সাধিত। যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে, আর যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। মৌলিক শব্দ দুই প্রকার, সাধিত শব্দ নানান প্রকার। এবার আসি অর্থ অনুসারে শব্দ কত প্রকার। অর্থ অনুসারে বাংলা শব্দ তিন প্রকার: যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। যৌগিক, রূঢ় বা রূঢ়ি একই নাম, আর একটা হলো যোগ রূঢ়। যৌগিক শব্দের অর্থ কি? যৌগিক, যোগ মানেই মিল। যেমন আমরা দেখি 3 আর 4 সমান সমান 7, তার মানে 7-এর মধ্যে 3 আর 4 মিলেই 7 হয়েছে। যোগ মানে হলো মিল আছে, যোগ মানে দুটা মিলে যাওয়া। তাহলে যৌগিক শব্দ মানে কি? যে সকল শব্দের সাথে অর্থের সাথে ব্যবহারের সাথে মিল আছে সেই সকল শব্দকে বলা হয় যৌগিক শব্দ। যেমন বাবুয়ানা মানে বাবুর মতো ভাব, দাদাগিরি দাদার মতো ভাব দেখায়, তারপর গোলাপি গোলাপের মতো রং, আকাশী আকাশের মতো রং, এই সকল শব্দগুলিকে বলা হয় যৌগিক শব্দ। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বা আভিধানিক অর্থ বা মূল শাব্দিক অর্থের সাথে ব্যবহারের মিল আছে সেগুলিকে বলা হয় মৌলিক শব্দ। কিন্তু যে সকল শব্দের শাব্দিক অর্থ এবং ব্যবহারিক অর্থে কোনো মিল নেই সেগুলিকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় মানেই বিপরীত ধর্মী আচরণ। যেমন আমরা কার সাথে খারাপ ব্যবহার করলে বলি তুমি আমার সাথে রূঢ় আচরণ করা ঠিক হয় নাই। রূঢ় মানেই হলো বিপরীত ধর্মী আচরণ। তাইলে রূঢ় শব্দগুলো ওগুলো যে সকল শব্দ তার শাব্দিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল নেই। যেমন সন্দেশ, সন্দেশ শব্দের অর্থ হইল সংবাদ। সংবাদ, সংবাদ মানে খবর, কিন্তু সন্দেশ আমরা বলি মিষ্টি জাতীয় দ্রব্য। তাহলে কোথায় সন্দেশ শব্দের অর্থ সংবাদ, কিন্তু আমরা বলি খাবারের জিনিস। সেই জন্য সন্দেশ একটি রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন হাতি, হাতি শব্দের অর্থ যার হাত আছে, কিন্তু আমরা হাতি বলি 4 পাওয়ালা পশু, একটি বিশেষ পশুকে আমরা এলিফ্যান্ট হাতি বলি, কিন্তু হাতি কি হাত আছে? হাত নেই। এরকম ভাবে বাংলা ভাষায় অনেক শব্দ আছে যে সকল শব্দের শাব্দিক অর্থ এক কিন্তু ব্যবহারিক অর্থ ভিন্ন, অন্য বিশেষ অর্থে ব্যবহৃত হয়। এই ধরনের শব্দগুলিকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। আমরা আগেই বলছি অর্থ প্রকাশের দিক থেকে কিন্তু এই শব্দগুলোকে ভাগ করা হয়েছে, মানে যেগুলো তার নিজস্ব অর্থের সাথে মিল আছে সেগুলো যৌগিক, আর যেগুলোর মিল নাই সেগুলো রূঢ়। এবার আসি যোগ রূঢ় শব্দ। এটার মধ্যে একইভাবে দেখা যায় যোগ মানে যৌগিক, আবার রূঢ় মানে রূঢ়। তার মানে যৌগিক একদিক থেকে এই শব্দগুলো যৌগিক, আবার একদিক থেকে রূঢ়। এই জন্য শব্দগুলোকে বলা হয় যোগ রূঢ়। যেমন জলধি একটা শব্দ, জলধি জল ধারণ করে যে। জলধি শব্দের অর্থ হলো জল ধারণ করে যে, মানে যার মধ্যে পানি থাকে। পানি থাকে মানে যেমন পুকুরটাও একটা জলধি, নদীটাও জলধি, সাগরটাও জলধি, ছাদের চৌবাচ্চাটা যেটার মধ্যে আমরা পানি রাখি ট্যাঙ্কিটা সেইটাও জলধি। কিন্তু জলধি আমরা এত অর্থে ব্যবহার করি না। আমরা জলধি শব্দের অর্থ ব্যবহার করি শুধু সমুদ্র। সমুদ্র মানে জলধি, জলধি মানে সমুদ্র। তাহলে অর্থের মিল আছে, সমুদ্রের মধ্যেও জল আছে, এই জন্য সেটাকে আমরা জলধি বলি। সেই হিসেবে এটা যৌগিক। কিন্তু আমরা পুকুর, খাল, নদী, অন্যান্য জল ধারণ করে যেগুলো সেগুলিকে আমরা জলধি বলতে পারি না, সেই জন্য এটাকে আবার একদিক থেকে বলা হয় রূঢ়। আসলে এই ধরনের শব্দগুলোকেই বলা হয় যোগ রূঢ়। যে সকল শব্দের, এটা সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, যে সকল শব্দের শাব্দিক অর্থ অনেক, যে সকল শব্দের শাব্দিক অর্থ অনেক মানে অনেকগুলো অর্থ প্রকাশ করে কিন্তু একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়, শুধুমাত্র একটি মাত্র অর্থে ব্যবহৃত হবে, সেইগুলোকে বলা হয় যোগ রূঢ় শব্দ। যেমন মহাযাত্রা, মহাসমারোহে যাত্রা। তো মহাসমারোহে তো অনেক যাত্রী হতে পারে, কিন্তু মহাযাত্রা শব্দের অর্থ হইল মৃত্যু, মানে লাশ নিয়ে শ্মশানে যাওয়া। তেমনিভাবে এরকম পঙ্কজ, পঙ্কজ মানে পদ্ম ফুল,
কিন্তু পঙ্কজ শব্দের শাব্দিক অর্থ পঙ্কে জন্মে যা, পঙ্ক মানে কাদা, কাদার মধ্যে যা জন্মে সেটাকে বলা হয় পঙ্কজ। কিন্তু কাদার মধ্যে তো অনেক কিছুই জন্মে, কিন্তু আমরা শুধুমাত্র পদ্ম ফুলকেই বলি পঙ্কজ। এই জন্য এই ধরনের শব্দগুলিকে বলা হয় যোগ রূঢ় শব্দ। এতক্ষণ আমরা বুঝলাম অর্থ অনুসারে শব্দ কত প্রকার, 3 প্রকার: যৌগিক, রূঢ়, যোগ রূঢ়। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বা শাব্দিক অর্থের সাথে বা আভিধানিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল আছে সেগুলি যৌগিক শব্দ। আর যে সকল শব্দের মিল নাই, ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল নাই, সেগুলিকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। আর যে সকল শব্দের শাব্দিক অর্থ অনেক কিন্তু একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেগুলিকে বলা হয় যোগ রূঢ় শব্দ। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। আজকে আমরা 3টি প্রশ্নের উত্তর জানলাম। একটি হলো উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দ কত প্রকার, কি কি। আশা করি তুমি নিজের মতো করে এগুলো খাতায় লিখে রাখবে। 2 নম্বরে জানলাম গঠন অনুসারে বাংলা শব্দ কত প্রকার, কি কি, আবার সেগুলো কত প্রকার। এটা অন্য প্রশ্ন হতে পারে, কি কি উপায়ে বাংলা ভাষার নতুন শব্দ গঠিত হয়, এটা নিজের মতো করে খাতায় লিখবা তোমরা। এবং জানলাম অর্থ অনুসারে বাংলা ভাষা শব্দগুলো কত প্রকার, কি কি। অর্থ অনুসারে 3 প্রকার, গঠন অনুসারে 2 প্রকার, আর উৎস বা উৎপত্তি অনুসারে 5 প্রকার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে, তোমাদের বুঝার বাইরে যদি বুঝতে চাও, সেগুলো তোমরা এই মেসেজে লিখলে, কমেন্টসে লিখলে আমরা পরবর্তী ক্লাসে এর উত্তর দিতে চেষ্টা করব। আমরা পরবর্তী বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে উপসর্গ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে, নিয়মিত লেখাপড়া করবে, আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে এবং বুঝতে সমস্যা হলে কমেন্টস করবে। সবাই ভালো থেকো, ভালো রেখো। আল্লাহ হাফেজ।